নমস্কার। আমার কাছে দূরের দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা একটি খুব খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম ঐক্য, বাক্য এবং মাণিক্য। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বলে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ঐক্য, বাক্য এবং মাণিক্য। কপাল ভালো না হলে এরকম ফ্ল্যাট পাওয়া মুশকিল। 3টে বড় বড় ঘর, ডাইনিং স্পেস এবং উপরই একটা টেলিফোনও রয়েছে। আগের ভদ্রলোক মারা গিয়েছেন, তার স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় ওই সুবিধেটুকু পাওয়া গেল। ভদ্রমহিলা টেলিফোন ফিরিয়ে দিয়ে যায়নি, বলেছিলেন আমার স্বামীর নাম টেলিফোনের বইয়ে থাক, আপনি ব্যবহার করুন। মুকুন্দর অফিসের এক সহকর্মীর পরিচিত ওই ভদ্রমহিলা, তাই ফ্ল্যাটের দখল পেতে অসুবিধে হয়নি। বাড়িওয়ালাও আপত্তি করেনি, শুধু 100 টাকা ভাড়া বাড়িয়েছেন। তাই এই বাজারে 500 টাকায় এত সুবিধে কজনের ভাগ্যে জোটে। সবচেয়ে যেটা উপকারে লাগছে তা হলো নতুন ফ্ল্যাট থেকে ছেলের কলেজ হাঁটা পথে মিনিট 10-এর। মেয়ের স্কুলও খুব দূরে নয়। অঞ্জলি অবশ্য মেয়ের স্কুল বাস ছাড়িয়ে দেবার বিপক্ষে। মুকুন্দ 5 মিনিট হাঁটলেই মিনি বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারে। দমদমে থাকতে যেসব ঝামেলা তা সহজেই এড়ানো গেল এখানে এসে। পাড়াটাও খুব ভদ্র। উত্তর কলকাতায় এই অঞ্চলের বাসিন্দারা বেশিরভাগই পুরনো। দুদিন সকালে এসে মুকুন্দরা ফ্ল্যাটটা দেখে গেছে। বাড়িটার সামনে অবশ্য এক চিলতে বসি আছে। তা থাক, এত বড় বাড়ির তুলনায় সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। কদিন ধরে দিনে দিনে জিনিসপত্র আসছিল। ফ্ল্যাটটা সাজানো হয়ে গেলে অঞ্জলিরা এলো। টানা পড়েনের এই কটা দিন মুকুন্দরা শখ করে হোটেলে ছিল। এও এক ধরনের মজা। কলকাতায় থেকেও হোটেলে রয়েছে। আসলে নতুন জায়গায় গিয়ে অঞ্জলিরা কোনো অসুবিধায় পড়ুক অথবা পুরনো জায়গায় ছন্ন ছাড়া হয়ে থাকুক তা চায়নি মুকুন্দ। সব কিছু সাজানো হয়ে গেলে ওরা দুপুরে এসে হাজির হলো নতুন ফ্ল্যাটে। বরুণ এবং কে আর মোটেই ইচ্ছে ছিল না তাদের বাবা উত্তর কলকাতায় ফ্ল্যাট নিক। তারা অনেক বুঝিয়েছিল যাতে মুকুন্দ সাদান অ্যাভিনিউর ধারে কাছে ফ্ল্যাট খোঁজ করে। কি আজ ইংরেজি স্কুলে পড়ে, তার অনেক মেয়েরাই থাকে সেদিকে। ইদানিং বরুণের বন্ধুবান্ধবও ওদিকেই বেশি হয়েছে। মুকুন্দ রাজি হয়নি। সওদাগরি অফিসে প্রায় 3000 টাকা পাওয়া যাচ্ছে বলে তা ফ্ল্যাটের পিছনে উড়িয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। তাছাড়া তার উত্তর কলকাতাই ভালো লাগে, নিজের জায়গা বলে মনে হয়। বিছানায় শুয়ে দেখছিল মুকুন্দ। অঞ্জলি চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এখানে ট্রামবাসে শব্দ আসে না, এই একটা মাচুয়া। কিন্তু তোমার নতুন কাজের লোক কি বলছে জানো? অঞ্জলির এইটাই স্বভাব। একটু খোঁচা দিয়ে কথা বলতে না পারলে যেন ওর সুখ নেই। তোমার কাজের লোক? যেন ওই মধ্যবয়সিনী কর্মীটি মুকুন্দর লোক। উদারতায় অগ্রাহ্য করল খোঁচাটা মুকুন্দ। কি বলছে? কাপটা হাতে ধরিয়ে দিয়ে অঞ্জলি বলল, বলছে সামনের বসিটা নাকি ভালো নয়। তাতে আমাদের কি এসে গেল? 8-10 ঘর নিয়ে একটা বসি, এত বড় ভদ্রলোকের পাড়ায় আর কি খারাপ করতে পারে? অন্তত খেয়াকে নিয়ে তো তোমার দুশ্চিন্তা এখানে থাকবে না।
মুকুন্দ চায়ে চুমুক দিল। অঞ্জলি মাথা নাড়ল। কেয়া শুলোতে পা দেওয়া মাত্র পুরনো পাড়ার ছেলের দল অতিষ্ঠ করে মারছিল। মেয়ের স্বাস্থ্য ভালো, মুখ চোখ সুন্দর। বরুণের বন্ধুরাই বা কম কি? কারণে অকারণে বাড়ি আসা, জল চাওয়া। আর মেয়েটাও যেন এসব বেশ উপভোগ করত। এখানে এসে অন্তত সেই ঝামেলা থেকে বাঁচা গেল। চা শেষ করা মাত্র টেলিফোনটা বেজে উঠল। আর তখনই ছুটতে ছুটতে এলো বরুণ, আর ওপাশ থেকে কেয়া। অঞ্জলি বলল, দাঁড়া দাঁড়া, আমি ধরছি। কেয়া বলল, মা, প্রথম টেলিফোনটা আমি ধরি। মুকুন্দ হাসল। আচ্ছা আচ্ছা, ওকেই ধরতে দাও না। অঞ্জলি একটু ইতস্তত করে থেমে যেতে কেয়া দৌড়ে গিয়ে রিসিভার তুলল। হ্যালো, হ্যাঁ হ্যালো, কাকে চাই? ঘরের তিনজোড়া চোখের দিকে তাকিয়ে হাসলো কেয়া। মুকুন্দর মনে হলো এটা সত্যি বড় হয়েছে, এবার শাড়ি পরা উচিত। কেয়া তখন বলছে, হ্যাঁ, আমরা দুপুরে এসেছি। পাড়াটা? হ্যাঁ, পাড়াটা ভালো। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে স্কুলে যাব। তারপরে কিছুক্ষণ চুপ। কিরে, কিরে, কেমন আছিস? তোরাই আমাদের প্রথম টেলিফোন করলি। ইস, নর্থ হলে কি হবে, আমাদের ফ্ল্যাটটা কিন্তু গ্র্যান্ড। কি? ও, না না, ফোনটা বাবার ঘরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। রিসিভার নামিয়ে রেখে কেয়া সরু গলায় আসলো। জয়া ফোন করেছিল মা। অঞ্জলির মুখ তখন থমথমে। জয়া? জয়াটা কে? মারে, আমার বন্ধু, সল্টলেকে থাকে। তুমি তোর নাম শুনেছ? এ বাড়ির নাম্বার কি করে পেল? আমি দিয়েছিলাম। এর আগে যেদিন এসেছিলাম দেখে গিয়েছিলাম। তুমি এমন প্রশ্ন করছো যেন আমি খুব অন্যায় করেছি। কেয়া মুখ ফেরালো। মুকুন্দ ব্যাপারটা সহজ করবার জন্য বলল, কেয়া কিন্তু আমাকে হারিয়ে দিল। আমি তো ভেবেছিলাম আমার টেলিফোন আগে আসবে। ছেলে মেয়েটা পেরিয়ে যাওয়ার পর অঞ্জলি বলল, এ কিন্তু আর এক জ্বালা হলো। ঘন ঘন টেলিফোন আসবে, আর বললেই মুখ হাঁড়ি হয়ে যাবে। পাড়ার ছেলেগুলোকে নম্বর দিয়ে এসেছে কিনা কে জানে। অঞ্জলি সত্যি সত্যি চিন্তিত। কি বলছো তুমি? তুমি তোমার মেয়েকে সন্দেহ করছো? ওই বয়সটাকে বিশ্বাস করা যায় না। তোমার নিজেরও তো ওই বয়স একদিন ছিল। হ্যাঁ, ছিল বলেই জানি। সেই বয়সেই তুমি এসেছিলে। মুকুন্দ আর কথা বাড়ায় না, বলল, মিছিমিছি চিন্তা করছো। আমার ছেলে মেয়েকে আমি একটা জিনিস শিখিয়েছি, ওরা কখনো কুরুচিকর কিছু করবে না। আর ঠিক তখনই কানের ভেতর যেন গরম শিশে ঢুকলো। একটা জড়ানো গলা অকথ্য শব্দ উচ্চারণ করছে, ওনায় আসে। সেই নোংরা দুর্গন্ধযুক্ত শব্দগুলো ছিটকে ঢুকে পড়ছে এই ফ্ল্যাটের সর্বত্র। মুকুন্দ সচকিত হয়ে অঞ্জলির দিকে তাকালো। অঞ্জলি হতভম্ব, মুখ লাল। মাথায় আগুন জ্বলে উঠল মুকুন্দর। ওই মুহূর্তেই তার মনে হচ্ছিল এই শব্দগুলো কিয়া এবং বরুণও শুনছে। গলাটা শব্দ হয়েছে, কিন্তু এই বাড়িতে যেন নোংরা গন্ধটা এখনো ভাসছে। অঞ্জলি কোনো রকমে বলল, ছি ছি। মুকুন্দ দ্রুত হাতে একটা পাঞ্জাবি গলিয়ে নিল। আমি দেখছি, আমি দেখছি গিয়ে। চকিতে বাধা দিল অঞ্জলি। না না, নতুন পাড়া, কাউকে জানো না, হুট করে কোনো ঝামেলায় যেও না। মুকুন্দ বলল, কিন্তু ছেলে মেয়েকে নিয়ে এই খিস্তি শুনতে হবে। অঞ্জলি আর চোখে তাকালো। ছেলে মেয়ে না থাকলে শুনলে আপত্তি নেই। মুকুন্দ কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে এসে দরজা খুলল। সবে সন্ধ্যের আলো জ্বলছে। দরজার গায়েই রাস্তা, ছোট্ট পিচ বাঁধানো লেন, ব্লাইন্ড লেন। তার ওপাশে বস্তির ঘরে দরজা খোলা। সেইখানে দুটো লোক দাঁড়িয়ে গ্লাস হাতে টলছে।
একটি স্ত্রীলোক দরজায় দাঁড়িয়ে পয়সা গুনছিল। মুকুন্দ হতভম্ব হয়ে গেল। প্রকাশ্যে বাংলা মদ বিক্রি এবং খাওয়া হচ্ছে, ঠিক তার দরজার সামনেই চুলাইয়ের দোকান। বাড়িটা ভাড়া নেওয়ার আগে কখনো সন্ধ্যের পর মুকুন্দ এখানে আসেনি। দিনের বেলায় যখনই এসেছে দেখেছে বস্তির ওই ঘরটা নিরীহ ভঙ্গিতে পড়ে রয়েছে। ওই স্ত্রীলোকটিকেও সে কুটনো কুটতে দেখেছে, অথচ বাড়িওয়ালা কিংবা আগের ভদ্রমহিলা বলেননি যে দরজার সামনেই এই কাণ্ড হয়। এই সময় পানরত একজন জড়ানো গলায় কিছু বলে উঠতে মুকুন্দ চিনতে পারল। হ্যাঁ, এই লোকটাই তখন চেঁচিয়ে খিস্তি করছিল। রোগা লিকলিকে চেহারা, বছর 40 বয়স, একটা চড় মারলেই উল্টে পড়বে। কিন্তু এখন কিভাবে লোকটাকে শাসানো যায় ঠিক করতে পারছিল না মুকুন্দ। নতুন জায়গা, অঞ্জলির সাবধানবাণী মনে পড়ছিল। এই সময় ছায়ার মতো চুপি সাড়ে 4টে ছেলে উদয় হলো। 20-22 বেশি বয়স নয়, চুয়ারে চেহারা, চাহনিতে ছুরির ধার। এদের দেখা মাত্র আগের মাতাল দুটো সামান্য সরে দাঁড়ালো। স্ত্রীলোকটি চাপা গলায় বলল, সামনের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে, ওদের সিঁড়িতে বসবে না। 4টে ছেলে একসঙ্গে ঘুরে মুকুন্দকে দেখল। ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, মালটাকে? ভাড়াটে। স্ত্রীলোকটি না তাকিয়ে জবাব দিল, পাহারা দিচ্ছে নাকি? হ্যাঁ, পাহারা দিচ্ছে। হয় না চেয়েও শিরশিরে হাসি হাসলো ছেলেটা। তারপর বলল, কোথায় বসবো বলে দাও। মুকুন্দ আর দাঁড়ালো না। মাথার ভেতরটায় কিলবিলে চিন্তা পাক খাচ্ছিল। এবং তখন এসে লক্ষ্য করল তাদের বাড়িগুলোর সামনের রাস্তায় আলো জ্বলছে না, ফলে আবছা হয়ে আছে গলিটা। আশেপাশের বাড়ির আলো নিভে গেলে চমৎকার হবে। চুপচাপ গলিটা থেকে হেঁটে বেরিয়ে আসতে আলোর মধ্যে চলে এলো সে। মোড়ের মাথায় দাঁড়িয়ে অসহায়ভাবে এপাশ ওপাশ তাকালো। সন্ধে হতে না হতেই যদি বিক্রি শুরু হয়ে যায় তাহলে রাত গভীরে কি দশা হবে কে জানে। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা বেআইনি কারবার, অথচ পাড়ার লোকজন এই অবস্থা মেনে নিচ্ছে কি করে। মুকুন্দ দেখল বাড়িওয়ালা সুভাষবাবু ফিরছেন। ওকে দেখে হেসে বললেন, কি ব্যাপার এখানে? কোনো অসুবিধে হচ্ছে না তো? মুকুন্দ বলতে গিয়েও মত পাল্টালো, এমনি এমনি দাঁড়িয়ে আছি। এই এলাকা এখনও বেশ পিসফুল, নকশাল টাইমেও এখানে বোম ফাটেনি, অথচ পাশের পাড়ায় দিন দুপুরে খুন হয়েছে। আছেন যখন তখন প্রতিবেশীদের সঙ্গে আলাপ হয়ে যাবে, বুঝতে পারবেন। সুভাষবাবু ভুলে যাচ্ছিলেন এবং তখন মুকুন্দ ফস করে বলে ফেলল, কিন্তু একটা কথা, আপনার বাড়ির সামনে যে কাণ্ডটা সন্ধ্যের পর ঘটছে সেটা তো মারাত্মক। হো, মদ বিক্রির কথা বলছেন? ওইটি সম্পূর্ণ উপেক্ষা করতে হবে। মনে করুন আপনি কিছু দেখেননি, ওইদিকে জানলা বন্ধ রাখবেন, ব্যাস। এ কি বলছেন? ওরা যে অশ্রাব্য চিৎকার করে সেটার কি হবে? চিৎকার চেঁচামেচি তো সচরাচর হয় না, আর হলেও মনে করবেন শোনেননি। বললাম তো উপেক্ষা করতে হবে। মুকুন্দ হতভম্ব হয়ে গেল। আপনি কি বলছেন? এরকম একটা জঘন্য ব্যাপার পাড়ার মধ্যে চলতে দেওয়া আপনাদের উচিত হচ্ছে না। সুভাষবাবু বললেন, আপনি উত্তেজিত হবেন না, চলতে দেবার না দেবার আমরা কেউ না। ব্যাপারটা উপেক্ষা করুন, দেখবেন কোনো ঝামেলায় পড়বেন না। সুভাষবাবু চলে গেলেন। মুকুন্দ শরীর যেন জ্বলছিল। এইসব ক্লিপ মানুষগুলোর জন্যে সমাজ বিরোধীরা মাথায় উঠে বসে। ওর মনে হলো এখনই থানায় গিয়ে নালিশ করা উচিত। তারপরেই মনে হলো অঞ্জলির কথাটা, নতুন জায়গা। দ্বিধাগ্রস্ত মুকুন্দ ঠিক করলো কাল সকালে একটা কিছু বিহিত করতে হবে। বাড়ির সামনে এসে দেখলো বেশ আসর বসে গেছে।
বোতল এবং গ্লাস নিয়ে জনা 10 রাস্তায় রকে বসে গেছে। ওদের মধ্যে একজন গুনগুন করে গান গাইছিল, শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়। গলাটি ভালো, গাইবার ভঙ্গিও, কিন্তু তবু অসহ্য মনে হলো মুকুন্দর। কিন্তু লক্ষ্য করল তাদের সিঁড়িটা ফাঁকা। স্ত্রীলোকটির অনুরোধ মাতালগুলো রেখেছে। দরজা খুলতে দেরি হচ্ছিল। তাদের ঢোকার মুখ বাড়িওয়ালার থেকে পৃথক। বেশ কিছুক্ষণ বাদে বরুণ দরজা খুলতে মুকুন্দ চেঁচিয়ে উঠল, ঘুমোচ্ছিলি নাকি? ঘুমোচ্ছিলি নাকি তোরা? চিৎকারটা শুনে বরুণ যেন চমকে উঠল, আশেপাশের মাতালগুলো। কারণ চট করে গুঞ্জনটা থেমে গেল, গানও বন্ধ হলো। মুকুন্দ বেশ কুঁয়ার ভঙ্গিতে বরুণের পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকল। অঞ্জলি নেই। পাশেরটা বরুণের, ওপাশেরটা কেয়ার। সে অঞ্জলির খোঁজে কেয়ার ঘরে ঢুকে মুখ নামালো। মেয়েটা বড় হয়েছে, কিন্তু কাপড় চোপড়ের হুঁশ হয়নি। চট করে বেরিয়ে আসছে সে অঞ্জলিকে দেখতে পেল। বাথরুম থেকে বেরিয়ে শোয়ার ঘরে ঢুকছে। মুকুন্দ ঘরে আসা মাত্র বলল, অমন অসভ্যের মতো চেঁচাচ্ছিলে কেন? মুকুন্দ হঠাৎ আবিষ্কার করল অঞ্জলিকে বলার মতো কিছু নেই, তবু সে ওকে খুঁজছিল কেন? রাগতভাবে সে বলল, দরজায় শব্দ করছি, কিন্তু সবাই কালা হয়ে বসে রয়েছ। তুমি তো মাত্র 3বার নক করেছ পরপর। শোনো, তোমার মেয়েকে বলবে অসভ্যের মতো ঘরে যেন শুয়ে না থাকে। এত বড় হয়েছে তবু একটু সভ্যভব্য হলো না। কি যে শিক্ষা দিচ্ছ তুমি কে জানে। মুকুন্দ কথাটা শেষ করে চেয়ারে গিয়ে 2 হাতে মুখ ঢেকে বসল। ওর শরীরটায় কেমন যেন ঝিমুনি আসছে, অথচ কি করা যায় বুঝতে পারছিল না। পরদিন অফিসে গিয়ে সহকর্মী অফিসারকে ব্যাপারটা বলল মুকুন্দ। ভদ্রলোক বললেন, থানায় না গিয়ে তুমি ভালোই করেছ। এরকম একটা ব্যাপার পাড়ায় চলছে, তা পুলিশ জানে না? এ তো হতে পারে না। ওই স্ত্রীলোকটির সঙ্গে নিশ্চয়ই থানার যোগাযোগ আছে। তাহলে? মুকুন্দ এই ব্যাপারটা চিন্তা করেছিল, কিন্তু কুল পায়নি। এক কাজ করো, আমার পরিচিত একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন, তাকে বলা যেতে পারে, কিন্তু আনঅফিসিয়ালি। লাঞ্চের সময় ভদ্রলোকের সঙ্গে দেখা করলো মুকুন্দ, সহকর্মীর সঙ্গে গিয়ে। সব শুনে এসি বললেন, হ্যাঁ বোঝাই যাচ্ছে পুরো ব্যাপারটাই বেআইনি। পুলিশ নিশ্চয়ই রেড করেছে, কিন্তু আচ্ছা দাঁড়ান। টেলিফোন তুলে সেই থানার ওসিকে চাইলেন ভদ্রলোক। কানেকশন পেলে কিছুক্ষণ হোঁহা করে শেষ পর্যন্ত রিসিভার রেখে বললেন, আজ পর্যন্ত 8বার পুলিশ ওখানে রেড করেছে, কিন্তু কারো বিরুদ্ধে কেস ফাইল করতে পারেনি। কেন? বড় বড় মাতব্বররা উমেদারি করে ছাড়িয়ে নিয়েছে, এবং তাদের ঘাঁটাতে পুলিশ সাহস পায় না। কোনো বিশেষ দলের নেতা নয়, এক এক সময় এক একজন। মুকুন্দ অনুনয় করল, আপনি একটা বিহিত করুন, ওখানে তো ছেলে মেয়ে নিয়ে থাকা যাচ্ছে না, এত খারাপ গালাগালি শুনতে হচ্ছে। অফিসার বললেন, হ্যাঁ তা তো হবেই। ওখানে যারা মদ খেতে যায় তারা নিচু ক্লাসের লোক, মদ পেটে পড়লে আর কন্ট্রোল করতে পারে না। আপনি বরং এক কাজ করুন, ব্যাপারটা পুলিশের লেভেলে করে কাজ নেই। আজ ধরে নিয়ে আসবে, কাল চাপে পড়ে ছেড়ে দেবে। আপনি বরং লোকাল রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলুন। গণতান্ত্রিক রাষ্ট্রে ওরাই একমাত্র পারেন এইসব কাজ। পরের দিন মুকুন্দর ছুটি। সকালবেলায় বাজার সেরে কাগজ নিয়ে বসেছিল, এমন সময় টেলিফোন বেজে উঠল। এখনও আত্মীয় স্বজনেরাও নম্বর জানে না, তবু টেলিফোন বাজছে। রিসিভারটা তুলতেই মনে হলো ও পাশে জোর বাজনা বাজছে। হ্যালো বলা মাত্র শুনল, হাই হাই, কাল এলে না কেন? মুকুন্দ চমকে উঠল। বেশ পরিশীলিত বাঁকা ইংরেজি গলা। মেয়েটির বয়স কত মালুম হলো না। নিশ্চয়ই ভুল জায়গায় কানেকশন এসেছে। একটু মজা করবার ইচ্ছে হলো মুকুন্দর। গলাটা নরম করে বলল, এমনি এমনি।
এমনি। তুমি জানো না কি মিস করেছ? হ্যারি কালচা এনেছিল না, রিয়েল হট স্টাফ। 5 মিনিট টানলে 2 ঘন্টা ব্ল্যাঙ্ক। আমি তো রাত 10টার আগে বাড়িতেই ফিরতে পারিনি। ওহ, বরুণ, ইউ শুড শেয়ার ইট। হ্যারি বলেছে হি ইজ ট্রাইং ফর মোর হট। মুকুন্দর মাথা ঝিমঝিম করছিল। মেয়েটি কি ব্যাপারে কথা বলছে? রং নাম্বার হয়নি, কারণ ও ভাবছে বরুণই টেলিফোন ধরেছে। হট স্টাফ, ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, ওরা কি নেশার কথা বলছে? অত্যন্ত নার্ভাস হয়ে মুকুন্দ নিঃশব্দে রিসিভারটা নামিয়ে রাখল। বরুণ কি নেশা করে? এই বয়সে লুকিয়ে জড়িয়ে সিগারেট খেতে পারে, কিন্তু ওরকম একটা ট্যাচ মেয়ের সঙ্গে বড় নেশা কি করতে পারে? গাঁজা? এলসিডি? কোনোদিন ছেলের সম্পর্কে এমন কোনো অভিযোগ পায়নি মুকুন্দ। আচরণেও কিছু দেখেনি। চিৎকার করে বরুণকে ডাকতে টেলিফোনটা আবার বেজে উঠল। মেয়েটি নিশ্চয়ই আবার ফোন করেছে। দরজায় ততক্ষণে বরুণ। বাবা, ডাকছ? মুকুন্দ কিছু বলবার আগে সে এগিয়ে এসে রিসিভারটা তুলল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ধরুন। হ্যাঁ বাবা, তোমার ফোন। যা আশা করেছিল তা হলো না। চুপসে গেল মুকুন্দ। উঠে রিসিভারটা তুলে বরুণকে বলল, ঠিক আছে, যাও। তারপর বলল, হ্যালো। মুকুন্দ সহকর্মী টেলিফোন করেছেন। তিনিও ওই পাড়ার একজন এমএলএর সঙ্গে কথা বলেছেন। আজ সকালেই যেন মুকুন্দ দেখা করে। বরুণের ব্যাপারটা মনের মধ্যে খচখচ করছিল। জলখাবারের টেবিলে ছেলের মুখের দিকে তাকিয়ে ওর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে বরুণ নেশা করে। মুখে এখনও সরলতা। অবশ্য বিয়ের আগে এবং পরে বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে মুকুন্দ 1-2 পেগ হুইস্কি খেয়েছে, কিন্তু পান টান খেয়ে যখন বাড়িতে ফিরেছে তখন কেউ টের পায়নি। সেরকম নয় তো। তাছাড়া ওই রকম মেয়ের সঙ্গেই বা ওর কি করে আলাপ হলো? না, এখনই ঘটনাটা অঞ্জলিকে বলা উচিত হবে না। সময়ও সুযোগ বুঝে অঞ্জলিকে সাবধান করে দিতে হবে। 10টা নাগাদ এমএলএর বাড়িতে পৌঁছে দেখল বেশ ভিড়। অনেকেই অনেক অনুরোধ নিয়ে উপস্থিত। একবার ভাবল ফিরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত জেদ চেপে গেল ওর। প্রায় 12:30 নাগাদ ভদ্রলোক ডাকলেন। ঈশ্বরের মতো মুখ করে বললেন, বলুন। মুকুন্দ দেখল ঘরে আরও 3জন বসে আছে। এদের সামনে কথাগুলো বলা ঠিক হবে কিনা সে বুঝতে পারছিল না। এমএলএ বললেন, বলুন বলুন, গণতন্ত্রে কোনো লুকোচুরি নেই। কি হয়েছে? মুকুন্দ মুখ খুলল। হ্যাঁ, মানে আমার ফ্ল্যাটের ঠিক সামনেই চুলাই মদ বিক্রি হয়। হ্যাঁ, চুলাই মদ? কেউ খেয়ে মারা গিয়েছে? না, মারা যায়নি, কিন্তু যাক, মারা না গেলেই হলো। সাধারণ মানুষের গড় আয় এত কম যে তাদের পক্ষে চুলাই না খেয়ে অন্য কিছু খাওয়ার মতো উপায় নেই। তারপর? কিন্তু দোকানটা যে বেআইনি। এই যে, আপনি থানায় যান, আইনের রক্ষক ওরা। থানা থেকে ধরে নিয়ে গেলেও ছেড়ে দিতে হয়। হ্যাঁ, হবেই তো। পাবলিক ডিম্যান্ড, সেইটাই বড় কথা। তা আপনার ফ্ল্যাটটা কোথায়? কে বিক্রি করে চুলাই? মুকুন্দ এবার ফাঁপড়ে পড়ল। ঠিকানাটা বলে দেওয়া যে তার নিজের পক্ষে বিপজ্জনক এতক্ষণের কথাবার্তায় স্পষ্ট হয়ে গিয়েছে। এমএলএ বোধহয় সেটা বুঝতে পারলেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা অফিসার, আপনার বন্ধু আমাকে বলেছে। আপনারা অফিসার, তাই সমাজের নিচের তলার প্রবলেম জানেন না। ওই দোকানটি বন্ধ হলে একটি পরিবার কিন্তু না খেয়ে মরবে। আর যারা ওর খদ্দের, তারাই বা যাবে কোথায়? চুলাই ওদের জীবনী শক্তি। সন্ধেবেলায় খেয়ে পরদিন প্রচণ্ড পরিশ্রম করে। হৃদয় দিয়ে বোঝবার চেষ্টা করুন।
মুকুন্দ শেষবার চেষ্টা করল। কিন্তু কিন্তু মদ খেয়ে এত খারাপ কথা বলে যে বাড়িতে থাকা যায় না। ছেলে মেয়ে নিয়ে আছি। এমএলএ সোজা হয়ে বসলেন। হ্যাঁ, এইটাই প্রবলেম। ওরা যাতে খিস্তি করতে না পারে তার জন্য জনমত গঠন করুন। পাড়ার সব শ্রেণীর মানুষকে নিয়ে একটা খিস্তি প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। তারপর আমাদের জানান, আমরা ওই কমিটির পেছনে থাকব। আপনারাও ওদের গিয়ে বলুন, ছোলাই খেতে পারো, কিন্তু খিস্তি করা চলবে না। আপনাদের সম্মিলিত আন্দোলনে দেখবেন পূর্ণ শান্তি বিরাজ করবে। আসলে মানুষের বিবেকবোধ জাগ্রত করতে হবে। দেখুন দেখি, আজ কলকাতার 60% মানুষই মদ খায়, কেউ হুইস্কি, কেউ চোলাই। তবে সবাই অসভ্য ব্যবহার করে না। আপনি কখনো খাননি? মুকুন্দ চুপ করে থাকল। কি জবাব দেবে? এমএলএ শেষ করলেন। লজ্জার কিছু নেই। আমরা বুঝি, তাই কন্ট্রোল করতে পারি। ওরা পারে না, কিন্তু ওদের পাশে দাঁড়াতেই হবে। আপনি অফিসার বলে দূরে সরে থাকবেন না। ঐক্য স্থাপন করুন, বাক্য বলে, তবেই মাণিক্য পাবেন। গলির মুখে ফিরে এসে মুকুন্দ দাঁড়ালো। কিছুই করবার নেই? কিছুই করার নেই। হয় ওই ফ্ল্যাট ছেড়ে উঠে যেতে হয়, নয়তো এই ব্যাপারটা সহ্য করতে হবে। কিন্তু জনমত সংগঠিত করে কিভাবে খিস্তি বন্ধ করা যায় তা তার মাথায় ঢুকছিল না। আরে, কি খবর মুকুন্দবাবু? মুকুন্দ দেখল দূরের একটা রকে বসে সুভাষবাবু তাকে ডাকছেন। উত্তর কলকাতায় এই অঞ্চলে ছুটির দিনে বয়স্করা রকে বসে গল্প করেন। ব্যাপারটার মধ্যে যেন বনেদি আনা আছে, এমন একটা ভঙ্গি। সুভাষবাবুর পাশে আরও 4জন মধ্যবয়সী ভদ্রলোক। সে গিয়ে এসে বলল, এই একটু বেরিয়েছিলাম। সুভাষবাবু বললেন, এই যে ইনি নতুন এসেছেন আমাদের নিচের ফ্ল্যাটে। সঙ্গীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর মুকুন্দ জানতে পারল এরা প্রত্যেকেই ভালো চাকরি করেন। ছুটির দিন 1:30 অবধি এখানে মিলিত হন। সুভাষবাবু বললেন, মুকুন্দবাবু, বিন্তির চোলাই নিয়ে খুব বিব্রত। আমারও অভ্যেস হয়ে গিয়েছে, তাই তো বললাম আমি, ওটা নিয়ে ভাববেন না। এক ভদ্রলোক বললেন, কোনো লাভ নেই ভেবে, ভাবতে গেলেই ছকার দল চুরি চালাবে। ছকার দল? মুকুন্দ অবাক হলো। ছকা ছকাই পাড়া সেরা মস্তান, মিন্তির কাছ থেকে মাসে 300 টাকা পায়। বন্ধ হলে ছকার ইনকাম কমে যাবে, সেটাও বরদাস্ত করবেন না। ছেলে মেয়েদের বলবেন সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে, তাহলেই হবে। মুকুন্দ আরও খানিকটা সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা হলো। এখন এ পাড়াটা চুপচাপ, কি শান্ত। স্ত্রীলোকটির নাম বিন্তি। সে দরজায় কড়া নাড়ার আগে এপাশ ওপাশ তাকালো। একটা বাচ্চা খেলা করছে। বিন্তি দরজায় দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে হেসে নমস্কার করল। মুকুন্দ ঘাড় নেড়ে কড়া নাড়তে যাবে, এমন সময় বিন্তি কথা বলল, বাবু, আপনি রাগ করেছেন? মুকুন্দ থতমত খেয়ে গেল। সে রাগ করেছে, এ জানলো কি করে? সঙ্গে সঙ্গে ছকার কথা মনে পড়ল। শিউরে উঠে সে না বলতেই যাচ্ছে, তখনই বিন্তি বলল, বাবু, মাঝে মাঝে 2-1 খারাপ লোক আসে, তা ওদের বলে দিয়েছি যেন আপনার সিঁড়িতে না বসে। গরিব মানুষ বাবু, কোনো মতে পেট চালাই। একটু আগেই গিন্নিমার সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন আপনি রাগ করেছেন। না না, ঠিক আছে। মুকুন্দ কড়া নাড়ল। ওহো বাবু, একটু দাঁড়ান। বিন্তি ছুটে গেল ঘরে। তারপর 2টো খালি বড় বোতল এনে এগিয়ে ধরল। আপনাদের ফ্রিজে জল রাখবার বোতল নেই, গিন্নিমা বলছিলেন।
এই দুটো নিন, আমি ধুয়ে মুছে দিয়েছি। বিস্ফারিত চোখে বোতল দুটো দেখল মুকুন্দ। বাংলা বা চোলাই নয়, খাস বিলিতি হুইস্কির বোতল। অঞ্জলির সঙ্গে এত কথা হয়েছে আজ সকালে? প্রচণ্ড ক্রোধে শরীর শিহরিত হতে হতেও নিজেকে সামলে নিল সে। ফ্রিজে জল রাখার বোতলের দরকার ছিল। এই সময় দরজা খুলল বরুণ। চট করে বোতল দুটো মিন্তির হাত থেকে নিয়ে মুকুন্দ বলল, কত দিতে হবে? এক হাত জিভ বের করলো বিন্তি। ছি 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 বাবু, পাড়া প্রতিবেশী বলে কথা। বিপদে আপদে যদি না দেখি তো আর। পয়সার কথা তুলবেন না বাবু, পয়সার কথা তুলবেন না। দুটো বোতল দু হাতে ঝুলিয়ে বাড়িতে ঢুকলো মুকুন্দ।